We have to win more. We're going to win more. A Russian crisis. Vladimir Putin. খবর সংযোগের সাপ্তাহিক হাইলাইটে আপনাদের স্বাগত। Iron grip on power in peril. Now on Frontline, Putin's crisis. ট্রাম্প গর্জন করছেন, নিষেধাজ্ঞার কথা বলছেন, হুমকি দিচ্ছেন, কিন্তু পুতিন একদম চুপ কেন? দুর্বলতা নাকি মাস্টার স্ট্রোক খেলার অপেক্ষায়? বন্ধুরা স্বাগতম আবারও। আজকে আমরা কথা বলবো বিশ্ব রাজনীতির এক অদ্ভুত খেলা নিয়ে। একদিকে ডোনাল্ড ট্রাম্প, যিনি ফিরে এসেছেন পুরো শক্তি নিয়ে, হুমকি দিচ্ছেন, নিষেধাজ্ঞার কথা বলছেন, আর অন্যদিকে রাশিয়ার আনসান হিরো ভ্লাদিমির পুতিন, যিনি বসে আছেন একদম শান্ত, কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না। এটা কি সত্যি দুর্বলতা নাকি এখানে লুকিয়ে আছে কোনো গভীর কৌশল? চলুন ডিটেইলে যাই। ট্রাম্পের আগ্রাসী স্ট্যান্ড। প্রথমে দেখা যাক ট্রাম্প কি করছেন। তিনি বলছেন রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে, কিন্তু মজার ব্যাপার হলো তিনি নিজেই আবার বলছেন আশা করি এটা কাজে লাগবে না। এটা আবার কি রকম কথা? এটা আবার করতে এলো এই কথাটা? এটাকে বলে কূটনীতিক চাপ সৃষ্টি। আপনি হুমকি দিচ্ছেন কিন্তু একটা দরজা খোলা রাখছেন আলোচনার জন্য। স্মার্ট মুভ, তাই না? এবার আসুন নিষেধাজ্ঞা বিলের কথায়। যুক্তরাষ্ট্রের সিনেটে একটা প্রস্তাব এসেছে যেখানে স্পষ্ট বলা হয়েছে রাশিয়ার সাথে যারা ব্যবসা করবে সেই দেশের উপর 500% শুল্ক বসানো হবে। ভাবুন তো, 500%! এটা তো কার্যত বাণিজ্য নিষেধাজ্ঞা, মানে নিষিদ্ধ করার জন্য। ডাইরেক্ট নিষিদ্ধ না করে 500 দিয়ে দিল। কিন্তু ট্রাম্প নিজেই জানেন এটা বাস্তবায়ন করা অত্যন্ত জটিল কাজ। তাই তিনি বলছেন সমর্থন করি তবে ব্যবহার করতে চাই না। এটা একটা ক্লাসিক্যাল নেগোসিয়েশন ট্যাকটিক্স। মানে বাংলা ভাষায় আমি যদি আপনারা কই তাহলে হলো হাতে একটা বড় লাঠি রাখবেন কিন্তু ব্যবহার করেন না, আগে কথা বলার চেষ্টা করেন, এই টাইপের আর কি। পুতিনের নীরবতা রহস্য কি? দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার আসি আসল প্রশ্নে, পুতিন কেন চুপ? প্রথম কারণ হতে পারে কৌশলগত ধৈর্য ধরছেন। পুতিন জানেন ট্রাম্পের অনেক বক্তব্যই অভ্যন্তরীণ রাজনীতির জন্য, মানে নিজের দেশের পলিটিক্সের জন্য তিনি যে বক্তব্যগুলো দেন সেগুলো স্ট্যান্ডবাজি বলে। পুতিন সেটা ভালো করে জানে। পুতিন কি ট্রাম্প কাকুর পুরো ব্রেনটা রিড করে ফেলাইছে। আমেরিকার মানুষকে দেখাতে হবে যে তিনি টাফ অ্যান্ড রাফ। বন্ধুরা কল্পনা করুন তো একটা ক্ষেপণাস্ত্র যেটা শব্দের চেয়েও 10 গুণ দ্রুত, যেটাকে আটকানো প্রায় অসম্ভব, আর যেটা ধ্বংস ক্ষমতা পারমাণবিক বোমার কাছাকাছি। শুনতে সায়েন্স ফিকশন মুভির মতো লাগছে, তাই না? কিন্তু এটাই রাশিয়ার দাবি তাদের নতুন ওরসেনিক ক্ষেপণাস্ত্র নিয়ে। বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি ওরসেনিক ক্ষেপণাস্ত্র নিয়ে এর আগেও ভিডিও করেছি। এটাতে আরো আপডেট আছে, আর আগের ভিডিও দেখতে হলে নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই আপনি আগের ভিডিওতে চলে যেতে পারবেন। চলুন আজকে কি বলছে একটু জেনে আসি। সম্প্রতি রাশিয়া আবারও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনে, কিন্তু এর পেছনের আসল গল্পটা আরো মজার। তো চলুন শুরু করা যাক। ওরসেনিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার সুপার ওয়েপেন নাকি শুধু ভয় দেখানোর কৌশল? হঠাৎ কি হলো যা এই ক্ষেপণাস্ত্রকে আবার সামনে নিয়ে আসলো? সম্প্রতি রাশিয়া ইউক্রেনে একটি বড় ধরনের হামলা চালায়, মানে 2-1 দিন আগেই। কিন্তু এবারের হামলায় বিশেষ কিছু ছিল। তারা তাদের হাইপারসনিক ওরসেনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। টার্গেট ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিভ এলাকা। এটা মজার ব্যাপার কারণ এই জায়গাটায় ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের একদম কাছে, মানে ইউরোপের সীমান্তের কাছে যে লাভিভ এলাকা, সেখানে কিন্তু ওরসেনিক দিয়ে হামলা করেছে। দেখুন এখানে পোল্যান্ড আর এই যে লাভিভের কথা বলছি, দূরত্ব মাত্র জানেন কতটুকু? কয়েক কিলোমিটার মাত্র। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা ইউরোপের নিরাপত্তার জন্য গভীর হুমকি। ওরে বাপরে বাপ, এটা বলেই যায় খালি। আর সত্যি বলতে তিনি একদম ভুল বলেননি। কিন্তু রাশিয়া কেন এই হামলা চালালো তাদের অফিসিয়াল কারণটা শুনলে আপনি হাসলেও হাসতে পারেন বা সিরিয়াসলিও নিতে পারেন। রাশিয়া বলছে গত মাসে পুতিনের বাসভবনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল, তো এটা তার রিভেঞ্জ। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ইউক্রেন আর ইউরোপ দুই পক্ষই দুইজনেই এই অভিযোগ সম্পূর্ণ
অস্বীকার করেছে, তারা বলেছে এটা একদম ভুয়া ক্লেম। তাহলে আসল কারণটা কি, যেটা নিয়ে একটু পরেই কথা বলছি। আর যদি ইউক্রেনে হামলা না করে থাকে, কারণ যুদ্ধটা তো হচ্ছে ইউক্রেনের সাথে, ড্রোন পাঠালে তো তারাই পাঠাবে। ওরসেনিক ক্ষেপণাস্ত্র আসলে কি এটা বন্ধুরা আবার একটু দেখে আসি। তো এই ওরসেনিক জিনিসটা আসলে কি? প্রথমত নামটা খুবই কাব্যিক, একটা রোমান্টিক ভাব আছে। ওরসেনিক মানে রাশিয়ান ভাষায় হ্যাজেলনাট গাছ, অস্ত্রের নাম গাছের নামে রাখা, বেশ আইরনিক তাই না? এটা একটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। রাশিয়া যে দাবি করে সেটা যদি আপনি খতিয়ে দেখেন, গতি শব্দের গতির চেয়ে 10 গুণ বেশি, মানে ম্যাক 10+। আর রেঞ্জ প্রায় 5,500 কিলোমিটার। বিশেষত্ব, একে আটকানো প্রায় অসম্ভব। এখন শুনতে তো দারুণ লাগছে তাই না, কিন্তু এখানেই আসল টুইস্ট। 2024 সালে নভেম্বরে যখন প্রথম এটা ব্যবহার করা হয়, তখন ইউক্রেনিয়ান এক্সপার্টরা পরীক্ষা করে দেখলেন ক্ষেপণাস্ত্রে কোনো বিস্ফোরকই ছিল না। চলুন প্রথমে জানি ভেনেজুয়েলা আসলে কি আছে। এই মুহূর্তে ভেনেজুয়েলা শুধু বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুতি নয়, বরং এটি একটি সম্পূর্ণ গোল্ড মাইন আক্ষরিক অর্থেই। কেন? সোনার হিসাব আপনি যদি করেন, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে রয়েছে 161 মেট্রিক টন, মানে 161 মেট্রিক টন। ওরিনোকো মাইনিং আরকে প্রায় 483 মেট্রিক টন অব্যবহৃত, মানে এগুলো অব্যবহৃত, এগুলোকে এখনো পর্যন্ত টাচই করা হয়নি। মোট আনুমানিক তাহলে কত হলো? 644 মেট্রিক টন, যদিও সরকারি দাবি আরো বেশি। এর বাজার মূল্য বর্তমান সোনার দাম হিসাবে প্রায় $50 বিলিয়ন। এবার আসি হীরার গল্পে। 1295 মিলিয়ন ক্যারেট হীরা মানে কি বুঝলেন? পুরো বলিউড আর হলিউডের সব তারকারা মিলে সারা জীবন যত হীরা পরবেন তার চেয়েও 1000 গুণ বেশি। কিন্তু এখানেই শুরু হয় আসল নাটক। এবার আসি রাশিয়ার প্রসঙ্গে। অনেকে জানেন না ভেনেজুয়েলায় রাশিয়ার প্রভাব কতটা গভীর। পুতিনের ভেনেজুয়েলা কার্ড কি বলে সেখানে? গত 15 বছরে রাশিয়া ভেনেজুয়েলা বিনিয়োগ করেছে প্রায় $17 বিলিয়ন। শুধু তেল খাতে নয়, খনিজ সম্পদেও রাশিয়ার কোম্পানিগুলো গভীরভাবে জড়িত। মাদুরো সরকারের পতনের আগ পর্যন্ত কি কি ছিল? নাম্বার 1, রেসনটেফ রাশিয়ান তেল কোম্পানি ছিল ভেনেজুয়েলার তেলের বৃহত্তম ক্রেতা। নাম্বার 2, রাশিয়ান সামরিক উপদেষ্টারা ছিল ভেনেজুয়েলায়। নাম্বার 3, এমনকি স্বর্ণ কেনা বেচাতেও রাশিয়া সরাসরি জড়িত ছিল। মজার তথ্যগুলো কি আছে? 2018 থেকে 2019 সালে মাদুরো সরকার যখন অর্থনৈতিক সংকটে, তখন তারা রাশিয়ার কাছে 73 টন সোনা বিক্রি করেছিল। এই সোনা গোপনে মস্কোতে পাঠানো হয়েছিল। এখন প্রশ্ন হলো, ট্রাম্প যদি ভেনেজুয়েলার খনিজ সম্পদ নিয়ন্ত্রণে নেয়, তাহলে রাশিয়ার এই $1 বিলিয়ন বিনিয়োগের কি হবে? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কাকুর যত পরিকল্পনা, কি পরিকল্পনা তিনি করছেন একটু তো জানা দরকার। মাদুরো আটকের পর ট্রাম্প প্রশাসনের ঘোষণা স্পষ্ট ছিল, ভেনেজুয়েলার সম্পদ পুনর্গঠন হবে। তার মানে ভেনেজুয়েলা নতুন একটা গঠন হবে। বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিকের কথায়, দীর্ঘদিনের অব্যবস্থাপনায় নষ্ট হওয়া সম্পদ তারা পুনরুদ্ধার করবে, মানে আমেরিকার সরকার। ট্রাম্পের 3 পয়েন্ট স্ট্র্যাটেজি। নাম্বার 1, সশস্ত্র গোষ্ঠী উচ্ছেদ। বর্তমানে অনেক খনি নিয়ন্ত্রণ করছে সশস্ত্র দল, এদের সরিয়ে আমেরিকার নিরাপত্তা প্রতিষ্ঠা করা অনেক বড় চ্যালেঞ্জ হবে। নাম্বার 2, আধুনিক প্রযুক্তি আনা, পুরনো খনিগুলোতে আমেরিকান কোম্পানিগুলোকে বিনিয়োগ করানো। ভেনেজুয়েলার গল্প এখনো শেষ হয়নি। এটা এক দীর্ঘ দাবার খেলা, যেখানে প্রতিটি মুভ গুরুত্বপূর্ণ। আপনি যে চালটা দিবেন, প্রতিটা চাল খুবই ইম্পর্টেন্ট। ট্রাম্প হয়তো এখন এগিয়ে আছে, কিন্তু পুতিন তার পাল্টা চাল নিশ্চয়ই তৈরি করে রেখেছেন। আর আমরা দর্শক হিসেবে নাটক দেখব, কিন্তু এর প্রভাব আমাদের পকেটেও পড়বে। আপনার মতামত কি? ট্রাম্প কি সফল হবেন? রাশিয়া কি তার প্রভাব ধরে রাখতে পারবে, নাকি একদম ভিন্ন কিছু ঘটবে যা আমরা কেউ ইমাজিন করছি না? কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, এই ধরনের আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ভেনেজুয়েলা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব আরো চমকপ্রদ টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।